ফরিদপুর ৩, আপনার নির্ধারিত সময় ৮ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এরই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে একটা সুন্দর, সময়োপযোগী, বাস্তবমুখী বাজেট দেওয়ার জন্য। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে 2009-2010 অর্থবছরে বাজেটের আকার ছিল মাত্র 1,13,119 কোটি টাকা। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে 2024-25 অর্থবছরে সেই লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপির 15%। বাজেটের ঘাটতি সাধারণত প্রতি বছর 5% রাখা হয়। এবার ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য 4.6% নামিয়ে রাখা হয়েছে, এটা প্রশংসনীয়। এবং সামাজিক সুরক্ষা খাতে 10,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই আজ বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বার প্রান্তে, যা কার্যকর হবে 2026 সাল থেকে। মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করা দরকার, বর্তমান বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। তার মধ্যে পরিচালনা ব্যয় যাবে 5,06,971 কোটি টাকা, যেটা খাতওয়ারি সবার শীর্ষে। এর মধ্যে জনপ্রশাসন খাতে ব্যয় হবে বাজেটের প্রায় 22.1%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা। শুধুমাত্র যদি জনপ্রশাসনিক ব্যয় হয়, অথচ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এখানে আমার প্রশ্ন, যে জনপ্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছেন, সেখানে যদি একটা মন্ত্রণালয়কে আমি বাজেটের 22% দিয়ে দেই আর আমার উন্নয়ন বাজেট থাকে 2,81,000 কোটি টাকা, তাইলে এটা আমার মনে হয় বডির চেয়ে মাথা ভারী হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এখানে আমার প্রস্তাব যে আমি আরো কয়েকটা পরিসংখ্যান দিয়ে আমার প্রস্তাবগুলো দিচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার আওতাধীন লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করব 1,37,500 কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্য 1,27,200 কোটি টাকা। সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক থেকে সরকার ইতিমধ্যে লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন গ্রহণ করেছে 1,43,000 কোটি টাকা। এবং বিদেশি ঋণ, যেটা 2017 সালে মাত্র ছিল $51 বিলিয়ন, এটা এখন দাঁড়িয়েছে $100 বিলিয়ন, যার মধ্যে সরকারি ঋণ $79 বিলিয়ন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, আমার আয় বুঝে ব্যয় করতে হবে। সারা বিশ্বে রিসেশন চলছে, আমার মূল মার্কেট হচ্ছে ইউরোপ, আমেরিকা। সেই সব যারা আমার পণ্য কেনে, তারা আজকে কিনতে পারছে না, যার জন্য আমার এক্সপোর্ট নেগেটিভ। গত বছরও আমার আমদানি ছিল $8 বিলিয়ন, সেটা নেমে এসছে $5 বিলিয়ন। সেখানে আমি কিভাবে এই একটা মন্ত্রণালয়কে 2,97,000 কোটি টাকা বরাদ্দ করব? আমার প্রশ্ন, যেখানে পরিচালনা ব্যয় যাবে 5,06,000 কোটি টাকা, এখানে যাবে ভর্তুকি যাবে সবকিছু। আমার প্রশ্ন, এখান থেকে টাকা শিফট করে অ্যাটলিস্ট 50,000 কোটি টাকা এখানে শিফট করে আমাদের উন্নয়ন ব্যয় এখানে বরাদ্দ বাড়ানো হোক। কারণ এখানে একজন অত্যন্ত দায়িত্বশীল প্রাক্তন মন্ত্রী এখানে বসা আছেন। গতকাল উনি বলেছেন
এই প্রশাসনের একটা বিরাট অংশ যারা দুর্নীতির সাথে যুক্ত, এবং তাদের বিচার হওয়া উচিত, তাদের আইনে সোপর্দ করে তাদের। আমি প্রস্তাব করছি এই মহান সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন, সেখানে আর অ্যানালগ রাষ্ট্র চলতে পারে না। তাই এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর আদৌ আমাদেরকে দরকার আছে কিনা, এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট কমিটি করা হোক, যে তারা অডিট করে সরকারকে প্রস্তাব দেখ যে আদৌ এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর, এতগুলো সরকারি কর্মকর্তা আদৌ দরকারি আছে কিনা। কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখতে পেলাম যে একজন এসিল্যান্ড, একজন ইউনো, তাদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে পাজেরো গাড়ি কেনা হচ্ছে। অথচ আমার প্রতিবেশী দেশ ভারত, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়রা তারা তাদের নিজস্ব তৈরি গাড়িতে চলাফেরা করে। তাদের মান সম্মান কমে যায়? অতএব এখন আমাদের ভাবার সময় এসছে, আমরা এখন যুদ্ধে, ইউক্রেন যুদ্ধ চলে মাননীয় স্পিকার, তাহলে সামনের বছর বাজেটের আকার আরো কমাতে হবে। আমরা আজকে যে দুঃসময় পার করছি অর্থনৈতিকভাবে, এই সমস্যা কিন্তু আরো প্রকট হবে। এই ব্যাপারে আমাদের সবাইকে ভাবতে হবে। মাননীয় স্পিকার, আমাদের প্রাইভেট সেক্টরে এখানে বিনিয়োগের কথা বলা হয়েছে 27% উন্নীত করা, যেটা এখন বর্তমানে 24% আছে। কিভাবে আমি করব? আজকের বাংলাদেশ ব্যাংকের, আপনি মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের 20 জুন তাদের ওয়েবসাইটে আমাদের বিনিয়োগের চিত্রটা তুলে ধরছে। একটা ফাইন্যান্সিয়াল টোটাল স্ট্রেংথটা এখানে তুলে ধরা হয়। এর মধ্যে তুলে ধরা হয়েছে যে আমার ক্যাপিটাল মেশিনারি জুলাই থেকে মার্চ পর্যন্ত 25% কম এসছে, আর শিল্পে ব্যবহৃত কাঁচামাল সেটা আরো আসছে 22% কমে গেছে। অর্থাৎ আমার অনেক ইন্ডাস্ট্রি কিন্তু হয় বন্ধ হয়ে গেছে, না হলে স্বল্প পরিসরে চলছে। এটা আমাদের ভাবতে হবে। মাননীয় স্পিকার, এখানে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়তো নাই, উনার সাথে আলোচনা সাপেক্ষে উনি আমাদেরকে বললেন, যদি আপনাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হয়, তাহলে আপনাদেরকে গ্যাসের দাম বাড়াতে হবে। উনার সাথে আলোচনার মাধ্যমে আমাদের গ্যাসের ক্যাপটিভ যেখানে ছিল 16 টাকা, উনি সেটা 30 টাকা করলেন। 2 মিনিট বলুন। মাননীয় সংসদ আমাকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, অনুগ্রহ করে। আমাকে একটু 5 মিনিট টাইম দেন। গ্যাসের দাম ছিল 16 টাকা, সেটা করা হলো 30 টাকা। ইন্ডাস্ট্রিতে যেটা ছিল 12 টাকা, করা হলো 30 টাকা। বিদ্যুৎ যেখানে ছিল 7 টাকা 72 পয়সা, সেটা করা হলো 11 টাকা। অথচ এখন কিন্তু আমরা লোডশেডিং এর 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অচল অবস্থার মধ্যে। মাননীয় স্পিকার, দেশের বিনিয়োগ পরিবেশ দিন দিন কঠিন হচ্ছে। ঋণের সুদ হার, বিদ্যুৎ জ্বালানির অপর্যাপ্ততা, পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যা জর্জরিত। তাই বিনিয়োগ টানতে পাশের দেশে ভারতের বেশ কয়েকটি রাজ্যের নানামুখী প্রণোদনা দিচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। মাননীয় স্পিকার, আমি কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা দেশের এই স্টেটে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে সরকার 40% তার মেশিনারির মূল্য দিবে, অর্থাৎ সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে। একজন ওয়ার্কার 5 বছরের জন্য মহিলা ওয়ার্কার নিয়োগ করলে 6,000 রুপি, আর পুরুষ করলে 5,000 রুপি, এবং বিদ্যুৎ ফ্রি, এবং 5 বছর ট্যাক্স হলিডে, 5 থেকে 10 বছর। এই সব প্রণোদনা দিয়ে আমাদের এখানে যারা যেসব বিদেশি বিনিয়োগকারী ছিল তাদেরকে আকৃষ্ট করছে ওখানে বিনিয়োগ করার জন্য। আমাদের জন্য সামনের দিনগুলো কিন্তু ভালো হবে না যদি না আমরা নিজেদেরকে মধ্যে পরিবর্তন আনি। মাননীয় স্পিকার, আমার দেশে এখন বর্তমান শিক্ষিত বেকার সংখ্যা 1,29,00,000, যাদের বয়স 15 থেকে 24 বছর। মাননীয় স্পিকার, আমাকে আরো একটু 3 মিনিট।
টাইম। সদস্য আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন অনুগ্রহ করে বলুন। তো এই যুবকদেরকে কর্মসংস্থান করতে হলে আমার যে খেলাপি ঋণ, এই খেলাপি ঋণ আদায় করতে হবে। এই বর্তমান বাংলাদেশ ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে 1,82,000 কোটি টাকা, মূলত তার পরিমাণ 5,00,000 কোটি টাকা। এই 5,00,000 কোটি টাকা কারা নিল? তাদের নাম 15 বছর, আমি বলি 12 বছর, এটা বালক থেকে শুরু করে আমরা সবাই জানি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। তাহলে তারা কারা? তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়, অবিচার। যারা 30% ট্যাক্স দিবে, অতএব কোন অংশে, এবং তাদের সদস্য 1 মিনিট। মাননীয় স্পিকার, এটা আর যেখানে আওয়ামী লীগের তাদের নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছে আমি দুর্নীতিকে জিরো টলারেন্স, তাহলে এই সার্বভৌম পার্লামেন্ট কিভাবে এইরকম একটা 15% কালো টাকা, যে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না, সেইভাবে এই বৈধতা দিতে পারে? এটা আমার কাছে বোধগম্য নয়। আমি মনে করি তারা সঠিক, আমি যদি 25% থেকে আমার ট্যাক্স 30% করা হয়, তাহলে সে 30% কেন দিবে না? কেন তার বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না? অবশ্যই তার বৈধতা নিয়ে প্রশ্ন করতে হবে। পাশাপাশি আমার জেলা ফরিদপুর, এখানে ফরিদপুর মেডিকেলে মাননীয় স্পিকার 55 কোটি টাকার মেশিন অকেজো পড়ে আছে, এবং তার মধ্যে 18 কোটি টাকার যন্ত্র 7 বছর বাক্সবন্দি, এটা খোলা হয় নাই, মানে প্রপার লোক পাওয়া যাচ্ছে না। 4 বছরে 1.5 কোটি টাকা এখানে আত্মসাৎ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।